সাদ অবাক হয়ে মন্দিরার মুখের দিকে তাকিয়ে আছে। বিছানার উপর আসন গেড়ে বসে আছে মন্দিরা, শক্ত করে চোখ মুখ, দুই হাতের মুঠিতে তার সিঁদুরের কৌটা, সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা শাখা পলা একটা শাড়ি। ওরা এখন আছে ক্রোক বিজ এরিয়ার ওমরের মেসে। এখানে একা থাকে ওমর। সুব্রত থমথমে মুখ নিয়ে ধপ করে বসে পড়ল বিছানায়। মন্দিরা এবার মুখ খুলল, সুব্রতকে বলল, তুই যে বাবরে বাবর, শাঁখা সিঁদুর রেডি করতে করতে আমার চিতা জ্বালতো। গরদান যে তো বর্দার বগির নিচে, এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার, তাই নিজুম বাবার দোকান থেকে বাকিতে নিয়ে এসেছি, কাল গিয়ে টাকা দিয়ে দিস। সুব্রত এখন অবধি একটা কথাও বলেনি মন্দিরাকে। এত বড় একটা অঘটন ঘটিয়েছে, তার উপর এসে থেকে বেয়াদবি করছে এই মেয়ে। এইবার সুব্রত মেজাজ হারিয়ে গর্জে উঠে, এত দুঃসাহস দেখালি? ভেবে এলি? এত বড় দুঃসাহস দেখালি? ভেগে এলি? অতিরিক্ত সিনেমা দেখার ফল এটা। এখন আমরা এন্ডিংটাও সিনেমার মতন হবে। চিরদিনই তুমি যে আমার, এই সিনেমার মতন। তোর ভাইরা তোকে নিয়ে যাবে আমাকে মেরে ধরে। 5 বছর পর তুই স্বামী সন্তান নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবি আমি চত্বরে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি পাগল হয়ে, আর বিড়বিড় করে বলছি, মন্দিরা তুই সেদিন এত বড় পুটকি চালাকি না করলে আজ আমার এই হাল হতো না রে। কথাটা বলে শেষ করতে পারল না সুব্রত। গালে পড়ল সাদের দানবীয় হাতের চর। চরের শব্দে কেঁপে উঠল সবাই। নিসা এক কোণে দাঁড়িয়ে আছে, বুকে হাত চেপে। কেঁপে উঠে পিছিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে সাদের কাছে বায়না ধরেছিল এখানে আসবে বলে। ফাঁকা বাড়িতে সাদও সাহস করেনি ওকে একা রাখতে, বউকে নিয়ে এসেছে। সুব্রত মুখটা একটুখানি করে ফেললো, গালে হাত চেপে রেখে বলল, মারলি কেন? কথায় কথায় বাজে কথা বলিস কেন? একটু ভদ্র মতো কথা বলা যায় না ছোটদের সামনে? সাদের ধমক শুনে তাজ্জব সকলে। নিলয় গোল গোল চোখে চেয়ে হতভম্ব গলায় বলল, এখানে ছোট কে? কথাটা শুনে সবার দৃষ্টি একযোগে গিয়ে পড়ল ঘরের কোণে লাল শাড়ি গায়ে জড়িয়ে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নিসার দিকে। নীলা দাঁত বের করে বলল, ও তোর বউ? আচ্ছা নিশামণি, আপুমণি, তুমি কান চেপে থাকো কিছুক্ষণ, বড়রা কথা বলছে। হ্যাঁ। নিসা কি করবে বুঝতে না পেরে সত্যি সত্যি কান চেপে ধরল। ওর সরল আচরণে ওমর, নিলয়, আফসানা হাসছে পেট চেপে। সাদ ওদের থামাতে ইশারা করে মন্দিরাকে বলে, এখন বল কি হয়েছে? মন্দিরা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে বলে, কাল আশীর্বাদ করতে আসবে আমাকে। হঠাৎ? বড়দা, মেজদা আর ছোটদার গোপন পরিকল্পনা ছিল এটা। আমাকে না জানিয়ে আশীর্বাদ সেরে ফেলে আমাকে ঘরে আটকাবে। ছোট বৌদির পেট চেপে তথ্যটা বের করলাম। সাত, তুই তো জানিস আমার ভাইরা কেমন, এছাড়া আর কোনো উপায় ছিল না। সুব্রত নড়ে চড়ে উঠে বলল, তাই বলে চোরের মতন বিয়ে করব আমি, লুকিয়ে লুকিয়ে? তো চল বীরের মতো গিয়ে বিয়ে করা মায়, সবার সামনে গিয়ে দাঁড়িয়ে সিঁদুর পরিয়ে দে। আছে সেই হারাম? ভাই আমি ম্যানেজ করছিলাম তো, মাকে সকালে মানালাম। মা বড় মামাকে আনছে ঝালকাঠি থেকে। মামা এসে ঠিক ম্যানেজ করবে বাবাকে। বাবা মামাকে প্রচুর ভয় পায়। এ কথা শুনে মন্দিরার কান্নার বেগ বেড়ে যায়। ঝাপসা চোখে সাদের দিকে তাকিয়ে বলে, যে ছেলে আজ বিয়ে করলে কাল বাচ্চার বাবা দিবে আমাকে, সেই প্রেমিকার কথা বাবাকে জানাতে মামুকে ধরে আনে সেই ঝালকাঠি থেকে। সাদ, এই বলদটাকে তুই একটু পা ধোয়া পানি খাওয়াতে পারলি না। এইভাবে একসাথে এত বছর থেকে কি করলি? হ্যাঁ। পরিস্থিতি বেগতিক। সুব্রত এহেন অপমান নিতে না পেরে লাফিয়ে গিয়ে মন্দিরার চুল ধরে টানলো, দাঁতে দাঁত চেপে বলল, তুই একবার বিয়েটা হতে দে ফাজিল, তারপর তোকে বোঝাচ্ছি। কথায় কথায় আমাকে অপমান করার শোধ তুলবই। মন্দিরাও ফুঁসে উঠে খামচে ধরল সুব্রতর হাত। দুজনে মারামারি লেগে যাবার আগেই নিসার আফসানা গিয়ে টেনে ধরল মন্দিরাকে। সাদ একাই টেনে আনলো সুব্রতকে। ওমর মাথায় হাত দিয়ে বসে পড়ল, চাপা স্বরে চেঁচিয়ে বলল, হ্যাঁ, তোরা দুজন দুজনকে মেরে এখানে শহীদ হয়ে যা। আমরা ট্রলিবারে দুটোকে বরিয়ালপাড়ার চিতাকলে পাঠিয়ে দেব। চিল, প্রাণিস না। সাদ বসলো একটা চেয়ারে। কি করবে আসলেও বুঝতে পারছে না। বারবার তাকাচ্ছে সুব্রতর দিকে, তাকাচ্ছে মন্দিরার দিকে। ক্রমশ জলদ গম্ভীর হয়ে উঠেছে ওর সরল সুদর্শন মুখটা দুই বন্ধুকে দেখে। এই দুজনকে আলাদা হতে সাদ কখনো দেবে না। ওদিকে মন সায় দিচ্ছে না ওদের দুজনার বিয়েটা এভাবে লুকিয়ে দিতে। ওরা কোনো অপরাধ করেনি,
ওদের বাল্যকাল থেকে ভালোবাসাটা সুন্দর একটা বিয়ে ডিজার্ভ করে। সাদের মাথায় জট লেগে যাচ্ছে এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ নিজের চুল টেনে সুব্রতকে বলল, তোর মতো কি এভাবে বিয়ে করবি? সুব্রত মুখটা কাচুমাচু করে বলে, আর কোনো উপায় আছে? এখন ওকে বাড়িতে ফিরতে দিলে তো পিস পিস হবে। ওকে কেটে ডিসি অফিসের দিঘিতে ভাসিয়ে দেবে, আর আমি হব বিধুবাবু। সাদ কপাল কুঁচকে ফেলল। বিধুবাবু কি? অবিবাহিত অবস্থায় যে ছেলে বিধবা হয় তাকে বিধুবাবু নাম দিলাম আমি। এরপর আমিও খুন হয়ে মরে গেলে তোরা বাংলা একাডেমিতে একটা আবেদন করিস তো। এই শব্দটা ওনাদের পছন্দ হতে পারে। বিধুবাবু মানে যে পুরুষ বিয়ের আগে বিধবা হয়ে যায়। আলমারি থেকে বেগুনি রঙের ও মসলিন সুতির শাড়িটা নামাতে গিয়ে নাফিয়া টের পেল ওর আঙ্গুলগুলো ভীষণ কাঁপছে। সেই কাঁপুনি ক্রমশ ঠাঁই পাচ্ছে ওর শিরা উপশিরায়, প্রতিটা অস্থি মজ্জায়। সবসময় এমন হয়, শাহেদের জন্য সাজতে গেলে ওর প্রতিবার ভীষণ শিরশিরি অনুভূতি হয়, একদম নতুন বউয়ের মতো। লজ্জা পেতে থাকে ভেতরে ভেতরে। 2 বছর ধরে তো শাহেদ কোচিং সেন্টারের জন্য আসতে পারে না বরগুনাতে। সপ্তাহ শেষ হলে আগে প্রতি সপ্তাহে আসতো নাফিয়া বরগুনাতে থাকলে। বৃহস্পতিবার রাতটা হতো নাফিয়ার কাছে স্বর্গীয় কোনো রাত। প্রতি সপ্তাহ ছটফট করতো এই বৃহস্পতিবারের জন্যে। সেজেগুজে বসে থাকতো নিজের যা কিছু আছে সেটুকু নিয়ে। স্বামী কাছে এলে নিঃশেষে নিংড়ে দিয়ে দিত। সেবা, আদর, যত্ন, হাতের বানানো খাবার আর নিজেকে পুরোটাই। এখন এমন অনুভূতি হচ্ছে সপ্তাহ আগেই দেখা হয়েছে, তবুও মনে হচ্ছে কতদিন পরে সান্নিধ্য যাবে। নববধূর মতো লজ্জা পেলে উচ্ছ্বসিত ওর মন। আলমারি খুলে সব থেকে বড় গলার শাহেদের পছন্দের ব্লাউজ বেছে হাসতে লাগলো একা একা। শাহেদ বিছানায় শুয়েছিল। ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নাফিয়াকে বলল, হাসছো কেন? নাফিয়ার হাসির আওয়াজ জোরালো হয়। পেট চেপে কিছুক্ষণ হেসে বললে, এই বাড়ির লক্ষ্মী বৌমা, যার মাথা থেকে কখনো ঘোমটা খসে না, সে স্বামীর মন রাখতে কি সব পারে, রাত্রিবেলাও ঢং করছে, এটা ভেবেই হাসছি। শাহেদ উঠে এলো। এসে নাফিয়াকে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, আমি তো তোমাকে জোর করি না, বিরক্ত লাগলে বাদ দাও। নাফিয়া এবার দারুণ আবেগী হয়ে পড়ল। ডান হাতের আঙ্গুল দিয়ে শাহেদের চোখ ছুঁয়ে ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, আমাকে এভাবে দেখে তুমি যেভাবে মুগ্ধ হও, ওটা আমার দেখতে ভালো লাগে। এই সুন্দর দুটি চোখ, এই চোখ দুটোর সব মুগ্ধতা, সবটুকু কামনা, মোহ কেবল আমার জন্য, এটা আমার দেখতে ভালো লাগে। শাহেদের মুখটা ফ্যাকাশে হলো হঠাৎ। শ্বাস আটকে নাফিয়ার চোখের দিকে চেয়ে রইল। নাফিয়ার চোখে পানি ধরা গলায় বলল, কত ভুগিয়েছ তুমি আমাকে, কত অবহেলা করেছ বিয়ের পর থেকে দিনের পর দিন। আমার কাছে কত অপশন ছিল আশ্রয় নেওয়ার, কত পুরুষ তাদের হাত বাড়িয়ে রেখেছিল আমার জন্য। আমি মনকে বুঝিয়েছি সব সময়, নাফিয়া তোর বিয়ে হয়ে গিয়েছে, মানছি তোর স্বামী তোর দিকে মুখ ফিরিয়ে দেখে না, তাই বলে একটু ধৈর্য রাখবি না? বেটা মানুষের অমন একটু দোষ থাকেই, কবুলের উপর সবকিছু নসি, ও আসবেই। তুই একটু ধৈর্য রাখ, আল্লাহ তোর ধৈর্যের ফল দেবে। শাহেদ কথা হারিয়ে দাঁড়িয়ে আছে। নাফিয়া চোখ মুছে হেসে বলে, দেখেছ, আমি না আসলেই একটা বাচাল হয়ে গিয়েছি, খ্যাত মহিলাদের মতো। সেদিন অবন্তী বলল, নাফু, তোকে দেখে মনে হয় না তুই শিক্ষিতা। এত বকবক করিস কিভাবে আলতু ফালতু টপিক নিয়ে? শাহেদ নিশ্চুপ। নাফিয়া ওর 2 গাল ধরে বলল, কি হলো, চলো, শোবে না? শাহেদ নড়ে চড়ে উঠে চলে গেল বারান্দায়। তার পা মাথা আবারও ছেয়ে গেছে অসহ্যকর অস্থিরতায়। নাফিয়া পেছন পেছন গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, চলো, আজ ঘুমাবো না, আজ গল্প করব। আচ্ছা, গিফটটা সুন্দর হয়েছে ভীষণ। সোনার এত দাম, তবুও নিলে কেন? এই বরগুনা এসেছিলে কেন হঠাৎ? শুধু বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে? আচ্ছা, গান শুনবে? গাইবো একটা। শাহেদ ঢোক গিলে অস্ফুটে বলে, গাও। নাফিয়া শাহেদকে ওভাবেই ধরে থাকে। গানের গলা বেশ ভালো নাফিয়ার। বিয়ের পর থেকে গান গেয়েছে শুধুমাত্র শাহেদের সামনে। বাড়ির লোকেরা অবশ্য শুনে ফেলে কখনো কখনো। এই যেমন অসীম তালুকদার তার ঘরের বারান্দায় বসে পুত্রবধূর গান শুনতে পাচ্ছে, শাহেদকে গেয়ে শোনাচ্ছে, আমারও পরানো যাহা চাই, তুমি তাই,
তুমি তাই গো, তোমা ছাড়াই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পড়ানো যাহা যায়। যদি আরো করে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, তোমারও পড়ানো যাহা যায়। পাশাপাশি দুইটা বারান্দা। নাফিয়ার গান শুনে অসীমের পাশ ঘেঁষে বসে হাসল শাহনাজ। স্বামীর হাতে হাত রেখে এবার অনুনয়ের ভঙ্গিতে বলল, বেয়ারা বকে যাওয়া ছেলেদের দিয়ে ভর্তি এই তালুকদার ম্যানশন আজ কতটা শান্তিময় দেখলেন। শুনুন না শাহেদের বাবা, সাদ আর ওর বউ এলে আরো দারুণ জমকালো হবে এ বাড়িটা, তাই না? ওদের আনবেন? অসীম চট করে আবার স্ত্রীকে দেখলেন, তবে দৃষ্টিতে এবার দরদ, তার নমনীয় স্বর আকুলতায় ভরা। শাহনাজের হাতটা আলতো করে ধরে বলে, বুক কি আমার পড়ে না শানু? তুমি ভাবলে কিভাবে আমার ছেলেকে কষ্টে রেখে শান্তি দিয়ে মরে বড় আনন্দ লাগবে আমার? তবে বাড়ি কেন আনছেন না ওদের? এমন কেন করছেন? অসীম স্ত্রীর কাঁধে হাত রেখে অভিমানের সুরে বললেন, ঘাড়ের এই রগ এখনো বাঁকা ওই ছেলে দেখেছো? কতদিন ভোগুক, ওই গুন্ডামি রাস্তায় উপার্জন করার টাকা নিয়ে গরম দেখাচ্ছে বাবার সাথে। আমি ওই টাকাগুলো শেষ হবার অপেক্ষায়, তারপর দেখব ওই ছেলে বাবার কাছে না এসে কই যায়। স্বামীর কথায় আশ্বস্ত হন শাহনাজ। অসীম বলতে থাকে, কাল সকালে লুকিয়ে লুকিয়ে একটু হাঁসের মাংস আর রুটি পিঠা পাঠিয়ে দিও ওদের, আমি দেখব না, চোখ বুঝেই থাকবো। শাহনাজ হেসে ফেললেন, এলিয়ে পড়লেন স্বামীর পায়ে। অসীম শাহনাজকে আগলে নিলেন। পাশের ঘর থেকে নাফিয়ার গান তখনও শোনা যাচ্ছে। শাহেদ ধরে রেখেছে নাফিয়াকে বুকের সাথে। নাফিয়ার চোখের পানি জমেছে, আবার গাইতে গাইতে আবার হঠাৎ আবেগী হয়ে পড়েছে মেয়েটা। শাহেদের শার্টের বুকের কাজটা খামচে ধরে গাইছে। শাহেদ নির্নিমেষ দেখে চলেছিল নাফিয়াকে। এই অন্তরা শুনেই হুট করে নাফিয়ার মুখ চেপে ধরে বলল, গান গাইতে হবে না, চলো ঘুমাই। চোখ মুছল নাফিয়া, হেসে বলল, গলা খারাপ হয়ে গিয়েছে তাই না? আচ্ছা শোনো, একটা কথা তোমাকে বলিনি। তোমার ওই কলিগ আছে না, প্রফেসর রনক, উনি সেই দিন আমাকে নক দিয়ে বললেন আমার সাথে নাকি ওনার কথা আছে, আমি যেন সময় করে ওনাকে নক দিই। মুখটা হঠাৎ পাংশু বর্ণের হলো শাহেদের, কপালে জমলো বিন্দু বিন্দু ঘাম। নাফিয়া বলতে লাগলো, আমি ওনাকে আমার ফ্রেন্ড লিস্ট নিয়েছি বলে তুমি মাইন্ড করেছো? আরে চিন্তা করো না, তোমার বউয়ের অমন বুড়ো লোকেদের প্রতি ইন্টারেস্ট নেই। বলে খিকখিক করে হাসলো নাফিয়া। শাহেদ নিজের অস্বস্তি লুকিয়ে ফেলে বলল, তুমি তাকে ব্লক করে দাও। ওমা কেন? আগে শুনিনি উনি কি বলতে চান। না, ওনার চরিত্র বিশেষ সুবিধার না, তুমি সোজা ব্লক দাও। সে কি কথা? এটা অভদ্রতা না? শাহেদ রাগ দেখালো কিঞ্চিত, বলল, সেটা আমি বুঝে নেব, তুমি ওনাকে ব্লক দেবে মানে দেবে। নাফিয়া ফেল ফেল করে খানিক সময় চেয়ে থেকে হেসে ফেলল, জড়িয়ে ধরল শাহেদের গলা, আমোদে স্বরে বলল, এত পজেসিভনেস, বাহ, আচ্ছা ব্লক দেব, খুশি? চুমুতে চুমুতে নাফিয়া ভরিয়ে ফেলল শাহেদের ঘাড়। কপটতা করা শাহেদ দাঁড়িয়ে রইল পাথরের মতো। আপাতত বইয়ের এসব আবেগ সে অনুভব করতে পারছে না। সে দুশ্চিন্তাগ্রস্ত, অল্পতেই ধরা পড়ে যাওয়ার ভয়। জানাতে তো হবেই একদিন, কিন্তু এখনই নয়। রাত তখন 12:30টার বেশি। তালুকদার ম্যানশনে মেন গেটে ধাক্কা পড়ল। বরগুনার কিছু মাতব্বর ধরনের লোক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে মন্দিরার বাবা মৃণাল কর্মকার। তার সাথে আরো রয়েছে ওর 3 ভাই বিজন, সুজন, নির্ভীক, বেশ কয়েকজনের হাতে রামদা। হঠাৎ ঘুম ভেঙে বাইরের আওয়াজ শুনে শুরুতে ঘাবড়ে গিয়েছিল অসীম। তারপর গায়ে পাঞ্জাবি চাপিয়ে বাইরে নেমে অবাক গলায় মৃণালকে বলল, ভাই, এই রাতের কি খবর? এসব কেন? রাগে কাঁপছে মৃণাল, তবু মেজাজটা যথাসম্ভব ঠান্ডা রেখে বলতে চাইল, অসীম ভাই, শর্টকাটে বলবো, হাতে বেশি সময় নেই। মন্দিরা আজ রাত 8টায় দিকে বাড়ি থেকে পালিয়েছে ওই সুরজিৎ রায়ের বজ্জার একটা ছেলের সাথে। এর পেছনে আপনার ছেলে সাদেরও হাত আছে। আপনি আপনার ছেলেকে ধমক দিন, ওরা কোথায় জানতে চাই, নয়তো বা ফল ভালো হবে না। আমি ভুলে যাব আপনি আমার বাল্যকালের খেলার সাথী ছিলেন। অসীম কিছুক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে থাকলেন, তারপর বললেন, স্যার তো আমতলা পার, ওর বাড়িতে খুব সম্ভবত
ওর বউ নিসামনে আছে সাথে? না, নেই। ওরা সেই বাড়িতে খুঁজতে খুঁজতে গিয়েছিলাম। গোটা বরগুনা এই 3 ঘন্টায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। বাকি আছে শুধু ওমর নামে ছেলেটার মেস বাসা। ওটা কোথায় আমরা এখনো জানতে পারিনি। আপনি জানলে চলেন আমাদের সাথে। পুরো ঘটনা শুনে অসীম নিঃশব্দে শ্বাস ফেললেন। এই ছেলে জীবনে শোধরাবে না। হতাশ অসীম। আবার আরো এক দফা হতাশ হলেন। নিস্তেজ গলায় বলেন, আমি যাব আপনাদের সাথে ওদের খুঁজতে। একটু দাঁড়ান, পাঞ্জাবি পাল্টে আসছি। অত রাতে শাহেদ নাফিয়ার ঘরের দরজায় আর কড়া নাড়লেন না অসীম। শাওকিকেও তুলল না ঘুম থেকে। শাহনাজকে বলে একা একাই বেরিয়ে পড়লেন মৃণাল কর্মকারদের সাথে। রাত তখন 1টা, পায়ে বৃষ্টি থেমেছে তখন। মাঝে মাঝে শুধু মেঘ ডাকছে। কোকব্রিজ এরিয়ায় ওমরের এই মেজ বাসার খবরটা অসীম জানেন। সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিকই, তবে মৃণালকেও বোঝাচ্ছিলেন। মৃণাল ভাই, আমার ছেলের বিচার না হয় করবেন, তবে একটা অনুরোধ, মন্দিরটাকে উল্টোপাল্টা কিছু করবেন না। সমুদ্র মেয়েদের গায়ে হাত দেওয়া তোলা অনুচিত। আমরা সবাই মিলে বোঝাবো। হাত থেকে রান্না সরান, অনুরোধ করছি। মৃণাল গম্ভীর হয়ে রইল। পাশ থেকে বিজন বলল, আমরা শুধু আমার বোনকে নিয়ে চলে যাব চাচা। আপনি আপনার ছেলে আর ওই সুরঞ্জিত রায়ের ছেলেটাকে সামলে নেবেন। দলে মৃণাল কর্মকারের সাথে অসীম ব্যতীত আর ছিল মোল্লা ট্রেডার্সের মালিক জামিল মোল্লা আর স্টারের মালিক খোরশেদ আকন। সোডিয়াম আলোতে দূর থেকে এই ভারী কি দলটা চোখে পড়ে যায় নিলয়ের। গলির এ মাথায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল সে। ওমর আর সুব্রত গিয়েছে সুব্রতর মাকে আনতে। মিনতি দেবীকে সাদ ফোন করে সবটা জানাতে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুব্রতর বাবা আপাতত বাড়িতে নেই। নিলয় সবাইকে দেখে বুক চেপে ধরে লুকিয়ে যায় চট করে। মিউনিসিপালিটির ভ্যানের আড়ালে দাঁড়িয়ে শিগগির কল দেয় সাদের ফোনে। ওপাশে সাদ বসে বসে ফ্যাকাশে মুখে মন্দিরাকে দেখছিল। পালিয়ে বিয়ে করা নিয়ে কত উচ্ছ্বাস দেখা যাচ্ছে মেয়েটার মাঝে। শাখা সিঁদুর আর বেনারসি নিয়ে রীতিমতো লাফাচ্ছে। এই অবস্থায় বুঝতে পারছে না সামনে ঠিক কতটা ভোগান্তি আছে ওদের কপালে। বন্ধু দুটিকে কোনরূপ ভোগান্তি পোহাতে দিতে নারাজ সাদ। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কি করবে? বাড়ি পৌঁছে দেবে মন্দিরাকে? মাকে বিয়ে দিয়ে দিবে? এমন সময় ফোনে নিলয়ের সতর্কবার্তা শুনতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সে। চটজলদি গিয়ে মেসের দরজাটা আটকে চাপা স্বরে আদেশ দিল মন্দিরাকে, লুকা, শিগগির লুকা। লুকোবো মানে? কেন? তোকে লুকাতে বলছি স্টুপিড। জীবন ভাই আসতেছে, সাথে মৃণাল কাকা। মন্দিরা আয়, এখানে লুকাই। আতঙ্কিত নিসাও ভয় পেয়ে সেও লুকাতে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। ঠিক তখন টের পায় সাদ শক্ত করে ধরে রেখেছে ওর হাতটা। নিসা জিজ্ঞাসা সূচক দৃষ্টি দিতে ঠান্ডা গলায় বলল, তুমি থাকো, কাজ আছে। নিসা জানতে চাইবে কি কাজ, তার আগে বাইরে করাঘাত পড়ল। দরজা যেন ভেঙে ফেলবে। নির্ভীক চেঁচিয়ে যাচ্ছে, সাদ, দরজা খোল, খোল বলছি, ভালোই ভালোই বলছি, খোল। সাদ হঠাৎ এক কাণ্ড করে বসলো। মিছিমিছি হাই তুলে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কে? নির্ভীক নাকি? কি হয়েছে এত রাতে? কি হয়েছে? মন্দিরা কই? মন্দিরে কই আমি কিভাবে জানবো? ওটা তো তোমাদের জানার কথা। যা তো ঘুমাচ্ছি, বিরক্ত করিস না। সাদ, তুই দরজা খোল। তুই এখানে কি করছিস? কি করছিস? বউ নিয়ে ঘুমাচ্ছি। কথাটা সাদ সহজভাবে বললেও চমকায় নিসা। পরপর লজ্জায় ছেয়ে যায়, মুখটা গুটিয়ে যায়। অসীম তখনও মুখ খুলছে না, ডাকছেন না ছেলেকে। তিনি এই ছেলের স্পর্ধা দেখছেন। বাকিরা বিব্রত হয়ে চুপ থাকলেও নির্ভীক চেঁচিয়ে ওঠে, ফাজলামি! তুই নিজের ঘর বাড়ি রেখে বউ নিয়ে এখানে এসে ঘুমাচ্ছিস? এটা আমাদের বিশ্বাস করতে বলিস? কেন, বউ নিয়ে শ্বশুরবাড়িতে ঘুমাতে হবে? অন্য কোথাও ঘুমানো যাবে না? আমার বউ, আমি প্রয়োজনে তাকে নিয়ে ওখানটায় গিয়ে ঘুমাবো। তুই আঙ্গুল তোলাকে বিয়ে কর, তারপর তুই তোর বউকে নিয়ে খাগড়াছড়িকে ঘুমাবা। আমি তো বলতে যাবো না কিছু। এবার বিজন মুখ খুলে বলে, সাদ, ফাজলামি না করে দরজা খোল। ভাইয়া সিরিয়াসলি, আমি আমার ওয়াইফকে নিয়ে সময় কাটাচ্ছি এখানে। আপনারা এসে রীতিমতো অবতারতা করছেন। যদি দরজা খোলার পর প্রমাণিত হয় এখানে মন্দিরে নেই, তবে কিন্তু আমি খুব খারাপ আচরণ করব। এবং কি আচরণ সেটা আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন। মন্দিরে সম্ভবত ওর কোনো হাতের বাড়িতে। এভাবে পালিয়ে যাওয়া আমিও নয়। সাদের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকায় সকলে, কিন্তু মৃণাল বলে ওঠে, তুমি দরজা খোলো সাদ।
যদি আমরা ভুল হয় তবে ক্ষমা চেয়ে যাব, আমাকে দেখতে দাও। সাদ লম্বা একটা শ্বাস ফেলে মুখটা সহজ করার চেষ্টা করলো। পরপর নিসাকে হ্যাঁচকে টানে টেনে নিল কাছে। নিসাকে অবাক হবার সময়টুকু না দিয়ে হাত দিয়ে এলোমেলো করে দিল নিসার কয়েক গাছি চুল। শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা দিল। পরপর কানের কাছে মুখ দিয়ে ধীরে ধীরে বলল, গিয়ে দরজা খুলবা, সবাইকে সুন্দর করে সালাম দিবা, একটুও ঘাবড়াবে না। নিসা ভারী লজ্জা পাচ্ছে লোকটার স্পর্শে, রোবটের মতো নাড়ে মাথা। সাদ ওকে ছেড়ে তৎক্ষণাৎ গিয়ে বিছানায় রাখা মন্দিরার জিনিস কাঁথা দিয়ে ঢেকে দিয়ে নিজে উঠে বসে কাঁথা জড়ায় গায়ে। ভাবটা এমন যেন ঘুম ভেঙে বিছানায় হেলান দিয়ে বসেছে। নিসা দরজা খুলে দিতেই বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে ভীষণ চমকে ওঠে। লাল টুকটুকে আদুরে দেখতে একটা বউ তাদের সামনে। সবাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। নিসা সাদের কথা মতো সালাম দিয়ে বলল, ভেতরে আসুন। তখন হম্বিতম্বি করলেও এখন কারো সাহস নেই দম্পতির ঘরে ঢুকে চূড়ান্ত অভদ্রতা করার। দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে সকলে। সাদ বাঁকা হাসে। পরপর উঠে এসে দরজায় দাঁড়াতেই অসীমকে দেখে একটা ধাক্কার মতো খায়। ও জানতো না অসীম আছে এখানে, নিলয় বলেনি ওকে। বাবাকে দেখে কথা হারায় সাদ। মৃণাল কর্মকার ছেলেদের বলেন, আচ্ছা চলো এখান থেকে মন্দিরার মামার বাড়ি গিয়ে খুঁজি, চলো। সবাই এক এক করে চলে গেলেও নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে অসীম। সাদ অজানা কারণে 2 দফা ঢোক দিলে বাবাকে বলে, ভেতরে আসেন আব্বা। অসীম ছেলের দিকে তার দৃষ্টি স্থির রেখে ভেতরে ঢুকলেন। সাদ দরজা আটকে দিল। অসীম তাকালেন নিসার দিকে, বললেন, স্বামীর শেখানো অভিনয়টাকে না করে চুপচাপ মন্দিরাকে ডেকে আনো ওয়াশরুম থেকে। নিসা চমকে উঠে স্বামীর দিকে তাকায়। সাদও শুকনো হেসে চোখ দিয়ে ইশারা করে মন্দিরাকে আনতে। নিসা ছুটে যায়। সাদ হাঁপ ছেড়ে বাবাকে কিছু বোঝাতে যাবে, তার আগে অসীম প্রকাণ্ড এক চর বসায় ছেলের গালে। দাঁতে দাঁত চেপে বলে, এবারের বউয়ের সম্মান রাস্তার লোকজনকে দেখিয়ে বেড়াও, জানোয়ার কোথাকার। সাদ গালে হাত চেপে নির্বাক তাকিয়ে আছে বাবার দিকে। অসীম দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, এই থাপ্পড়গুলো আমি কেন সঠিক সময়গুলোতে দিইনি, এটা ভেবে হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে আমার। সব সময় আমি একটা মেরুদণ্ডহীন পিতা, যখন যেটা করা দরকার তখন সেটা কোনোভাবেই করে উঠতে পারিনি। সেজন্য 2014 সাল থেকে ভুগছি তোমায় নিয়ে। আব্বু, লেট মি এক্সপ্লেন। বিষয়টা যত নেগেটিভলি দেখছেন, এটা কি উচিত? পরিস্থিতি বিবেচনা করবেন না? মন্দিরকে পেলে পিস পিস করে ফেলতো। আপনি পারতাম থামাতে? সেজন্য নিজের বউকে ব্যবহার করবে, আমার বাড়ির বউকে। আমার বাড়ির বউয়ের মান এই, এমন জায়গায় একটা ফাঁকা মেসে তাকে আনতে হলো। তাকে দিয়ে দরজা খুলিয়েছো, বেয়াদব ছেলে। বিবাহ করেছো, বিবাহ মানে বোঝো? পকেট ভর্তি কটা টাকা আছে বলে তাকে ভাত কাপড় কিনে দিতে পারবে বলে ভেবেছো তুমি লায়েক? তুমি একটা বর্বর, যে নিজের স্ত্রী এভাবে সস্তা বানায়। সাদ ভীষণ হতাশ বাবার রাগ দেখে। ঠান্ডা গলায় বলতে চাইল, আব্বু একটু বুঝুন বিষয়টা আপনি যেভাবে দেখছেন। আচ্ছা আব্বু, আমি আর নিশামণি যদি এই সেম না থেকে আমাদের বাড়িতে থাকতাম, তবু কিন্তু ওরা এমন অভদ্রতা করে যেত সন্ধ্যার বসে। আমার জবাব এমনই হতো। সেটা আপনার কাছে অনুচিত লাগলেও কিছু করার নেই। দোষটা আমার ঘাড়ে না চাপিয়ে পরিস্থিতির উপর চাপান। নিশাকে সামনে এনেছে কারণ ওদের লজ্জা দেওয়ার প্রয়োজন ছিল, নয়তো ওরা ওখানে থাকলে কি হতো তা আপনিও জানেন। আব্বু, আমি জানি আমার বউয়ের মূল্য কতখানি, এবং আমি ছোট বাচ্চা নই যে খেলা করবো এসব নিয়ে। হ্যাঁ, ও আমার বউ, সাদের বউ। খবরদার, অসভ্যের মতো চেঁচাবে না। তোমার এই অযৌক্তিক সাফাই নিজের পকেটে রাখো। পরিস্থিতির দোহাই দিয়ে রীতিমতো সার্কাসগুলো গুরু করেছে বাড়ির বউ নিয়ে। আজাদ কোথাকার, ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল? বাড়ির বউকে এখানে টানার কি প্রয়োজন ছিল বলো? ও বাড়িতে একা থাকতো, আমি ছাড়া কে আছে ওর? অসীম তালুকদার হঠাৎ তার বিধ্বংসী রাগটা দপ করে নিভিয়ে তাকালেন সাদের দিকে। সাদের অস্থির লাগছিল বাবার কাছে আরো এক দফা ছোট হওয়াতে। আজ কোনো রাগ ঢাক না রেখে সরাসরি বলে, আচ্ছা সরি আব্বু, এমনটা আর হবে না। হয়তো বিকল্প ছিল, তবে এই পরিস্থিতিতে এর বেশি ভাবতে পারিনি। সরি। ওকে নাও, সরি আপনার বাড়ি বউর মান করানোর জন্য। ওকে নাও। অসীম অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। তার জানাশোনা সাদের সাথে এই সাদের মিল নেই।
তার পরিচিত সাদ কখনো এভাবে ভুল স্বীকার করে নিত না, কখনো মাথা নোয়াতো না অকাজ করে। উল্টো বর্বরের মতো তাচ্ছিল্য ভরা হাসি হাসত। আজ সেই সাদ ক্লাস 10-এ পড়ুয়া সরল কিশোর যেন। ভুল করে বল ছুড়ে অন্যের জানালার কাজ ভেঙেছে, চট করে বাবাকে সরি বলে দিয়েছে। গলা খাকারি দিলেন অসীম, আমতা আমতা করলেন। যাকে মনে রাখবে, সব পরিস্থিতিতে যদি প্রাণ সংশয় নিয়েও দাঁড়িয়ে থাকো, স্ত্রীর সম্মানের সাথে কোনোরূপ কম্প্রোমাইজ না। সাদ বাধ্য ছেলের মতো তাৎক্ষণিক জবাব দিল। জি আব্বু। ছেলের বাধ্যতা, নমনীয়তা, সভ্য বুঝদার আচরণ হঠাৎ গলিয়ে দিচ্ছে অসীমকে। অবাক হতে থাকলেও শান্তি শান্তি পাচ্ছেন। উৎসাহী গলায় বললেন, এখন বলো কি সমস্যা? আব্বু, আপনার হেল্প দরকার আমার। জানি আপনি রেগে আছেন, কিন্তু এই হেল্পটা করতেই হবে আমাকে। অনুরোধ। হেল্প? জি, মন্দিরকে নিয়ে আপনি আর আমি এখন যাবো ওদের বাড়িতে। আমার আসলে মন ছায় দিচ্ছে না ওদের বিয়েটাই ভেবে দিতে। চলেন মন্দিরকে রেখে ঠান্ডা মাথায় বুঝে আসি আমরা। সুব্রতর বাবা হয়তো ম্যানেজ হয়ে যাবে, আমরা চেষ্টা করি মন্দির আর ফ্যামিলির ম্যানেজ করতে। অসীম বেশ অবাক, বিড়বিড় করে বলে, তাহলে এবারটা এত নাটক করলে কেন? দিয়ে দিতে মন্দিরাকে ওদের হাতে। আমি অবশ্যই বোঝাতাম। এই মাত্রই নাটক করতে হয়েছে আপনাদের সাথে আসা ওই বাইরের লোকগুলোর জন্য। আপনারা কোন আকলে তাদের সাথে আনলেন এটা মাথায় ঢুকছে না। মন্দিরকে এখানে পেয়ে গেলে ওরা কি কিচ্ছা রটাতো, কোনো আইডিয়া আছে? দাঁত খেলাচ্ছিল দেখেননি? নিশাবনি আর আমি স্বামী স্ত্রী, আমাদের নিয়ে কোনো কিচ্ছা কাহিনী রটাতে পারবে না। এই মিনাল কাকার মাথায় আসলে বুদ্ধি নেই। এই পরিস্থিতিতে ওই লোক কাদের ভরসা করে? ওই আরএস টাওয়ারের মালিককে আর এই মোল্লাকে। তা ঠিক বলেছ, মৃণালের ওদের ভরসা করে আনা উচিত হয়নি। ওদের মুখ দেখে মনে হচ্ছিল ওরা মজা পাচ্ছে। সবাই আসলে মজা নেওয়ার জন্য ওত পেতে আছে। ও বুঝতে পারছে না, তবে বাবা হলে বুঝতে। এই পরিস্থিতিতে অত মাথা কাজ করে না। সাদ চোখ নামিয়ে চুপ হলো আবার। অসীম ছেলেকে সরু চোখে দেখে অবিশ্বাসের সুরে বললেন, কি ব্যাপার, তুমি ওদের পরিবারকে মারিয়ে বিয়ে দেওয়ার পক্ষে যে, অথচ নিজের বেলায় বাপের অনুমতি তো দূর, বাপকে একটাবার বলে দেখার প্রয়োজন বোধ করনি? সাদ নিঃশব্দে শ্বাস টেনে বলে, সত্যি বলতে আপনি কোনোভাবে রাজি হতেন না, আর এই মুহূর্তে আমার বিয়ে করাটা দরকারি ছিল। ওর বোনের উপর ভীষণ রাগ উঠেছিল, সেই রাগ থেকে তাড়াহুড়ো করেছি। বাহ, ভালো যুক্তি। ওর বোনের উপর তোমার যে কারণে রাগ উঠুক, সে কিন্তু তোমার গুরুজন, নিসার অভিভাবক ছিল। তার অনুমতির দরকার না হলেও তাকে জানিয়ে বিয়ে করে তাকে একটু সম্মান করতে পারতে। নিসাকে এতদিন দেখে শুনে কিন্তু সেই রেখেছে। নিজের বিয়ের সময় গুরুজনদের পাত্তা না দিয়ে এখন খুব সাধু সাজছে। আমাকে না বলো, অন্তত ওর বোনের কাছে ওর হাতটা চাইতে পারতে। সাদ চেয়ে রইল বাবার মুখে কিছু পল। এখনো গা জ্বলছে ওর। চটটা ভালোই জোরালো ছিল। আঙ্গুলের ডগায় এক গালটা ঘষে বলল, সেজন্য আপনি আছেন। আমি শুধু বিয়েটা করেই এগিয়ে রেখেছি। হাত পা চাওয়াচে আপনার রাগ পড়লে কোনো একদিন গিয়ে করবেন। আপনি জানেন এত ধর্ণা দিতে আমি পছন্দ করি না। মেয়েটাকে বিয়ে করেছিল, বিয়ে করেছি। হাত পা চাইতে সমবয়সী এক মেয়েকে মুরবি মেনে তারপর পা ধরে জ্বলে পড়াটা, ওটা আমার সাথে যায় না। ছেলের ফাজলামি ধরনের কথায় নির্বাক দাঁড়িয়ে থাকে অসীম। কিছুক্ষণ ওভাবে কাটে। সাদ বলে, কি এভাবে কি দেখছেন? আমি জানি রাগ পারলে আপনি অবশ্যই যাবেন, বড় করে অনুষ্ঠান পাতিয়ে বউ ঘরে তুলবেন। এইসব বলতে তো লজ্জা নেই। মন্দিরাকে নিয়ে নিসা এসে কক্ষের এক কোণে দাঁড়িয়ে পড়ে। তখন সাদ গাল থেকে হাত নামিয়ে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আর চোখে নিসাকে দেখে। মনে মনে বাবাকে ধন্যবাদ দেয় চটটা বউয়ের সামনে না দেওয়ার জন্য, নয়তো মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। যে ছেলে 27 বছর বয়সে বাপের হাতে চর খায়, তাকে বউ খুব একটা মান দিয়ে কথা বলতে চাইতো না। অসীম 2 মিনিট কিছু একটা ভাবলেন। দেখলেন মন্দিরার কেঁদে কেঁদে লাল হওয়া মুখটা। পরপর বললেন, মেয়ে ভেঙে গিয়েছে, এটা অনেক কষ্টের ব্যাপার, লজ্জার ব্যাপার। একজন বাবার কাছে সে তোমার যতই স্বাধীন আর আধুনিক হোক না কেন, তোমার বুঝতে হবে তোমাকে এখন আমি তোমার মামা বাড়িতে রেখে আসব। তারপর তোমার বাবার কাছে খবর পাঠাবো, যাতে সবাই জানে তুমি বিয়েতে অমত, তাই রাগ করে মামা বাড়ি চলে গিয়েছো, অন্য কোথাও না। মন্দিরার মুখ জুড়ে দ্বিধা খেলা করে হঠাৎ কেঁদে দিয়ে লাজ লজ্জা ভুলে বলে, আঙ্কেল, সুব্রতকে সত্যিই পাবো আমি? অসীমের ভারী খারাপ লাগলো মেয়েটার কান্না।
বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা বড়ই অদ্ভুত ব্যাপার স্যাপার। আসামিও সব কিছু বোঝে না। তার জীবনে তার একমাত্র ভালোবাসা ছিল তার বিয়ে করা স্ত্রী। সম্পর্কে শাহানাজ ছিল অসীমের এক সহপাঠীর বোন। গরমের এক ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন 21 বছরের ভার্সিটি পড়ুয়া অসীম। ও বাড়ির মেয়েগুলো খুব গড়কুনো ছিল। বন্ধুর 13 বছর বয়সী সদ্য যৌবনে পা রাখা রূপবতী। সব থেকে ছোট বোনটাকে ভুল করে পুকুর ঘাটে স্নানরত অবস্থায় দেখে ফেলেছিল এক দুপুরে। ওই দুর্ঘটনায় মেয়েটা মুখ ঢেকে হাউমাউ করে। নিছক একটি দুর্ঘটনা হলেও অপরাধ বোধে সারা রাত ঘুমাতে দেয়নি অসীমকে। পরদিন ভোরেই তালতলি থেকে বরগুনা এসে বাবার কাছে অনুরোধ করেছিল বিয়ের প্রস্তাব নিয়ে বন্ধুর বাড়িতে যেতে। সে বিয়ে করতে চায় বাড়ির সব থেকে ছোট কন্যা শাহানাজকে। শাহানাজ খুব ছোট ছিল তো বিয়েতে মত দিয়েছিল না শুরুতে, কিন্তু অসীমের প্রস্তাব পেয়ে বাড়ির লোকগুলো হাতে চাঁদ পেয়েছিল। আর্থিক ও সামাজিক অবস্থানের দিক থেকে অসীমরা ছিলেন ভীষণ উঁচু। শাহানাজের দাদি নানি রেগে ধমকে নাতনির মতো নিয়েছিল। সবার মত নিয়ে বিয়ে হলো। বাসর রাতে অপরিচিত মেয়েটির সামনে যেতে ভীষণ লজ্জার পাচ্ছিল অসীম, কিন্তু সাহস করে যখন ঘোমটা তুলেছিল লজ্জারাঙা চাঁদ মুখ দেখে অসীম টের পেয়েছিলেন তিনি এই মেয়েকে ভালোবাসেন। এই মুখটার জন্য দুনিয়া ওলট পালট করতে পারবেন তিনি। এই মুখটা দেখেই বাঁচতে পারবেন বাকিটা জীবন। প্রেম ভালোবাসার সংজ্ঞা অসীম জানত না। বাসর রাতের ওই পবিত্র মিলনে অসীম বুঝে গিয়েছিলেন তিনি স্ত্রীর প্রতি এই মুহূর্তে যে দরদ, মায়া, আগ্রহ, টান, আকর্ষণ অনুভব করছেন এটাই সম্ভবত ভালোবাসা, খোদাতালা স্বীকৃত ভালোবাসা। এই ভালোবাসা বাসি হতে কোনো কারণ লাগে না। কবুল বলার পরে আপনা আপনি বুকে জড়ো হতে থাকে ভালোবাসা। আজকালকার এইসব প্রেম ভালোবাসার বিরুদ্ধে অসীমের কোনো মন্তব্য নেই। তার মন্তব্যে তো আর দুনিয়া চলবে না। তিনি যদি বলে, ওরে তোরা এসব বিয়ে আগে করিস না, কোনো নিশ্চয়তা আছে এই অহেতুক সম্পর্কগুলোর? অযথা মন ভাঙবে, জীবনের অস্থিরতা বাড়বে। বিয়ের পর সঙ্গীর জন্য জমিয়ে রাখে সব। কেউ কি মানবে অসীমের কথা? তার চেয়ে যে যেমনটি করে ভালো থাকে করুক। অসীম সাহেদের প্রেমে আপত্তি জানাতো না যদি না ওই মেয়ে হিন্দু হতো। যদিও মেয়েটি চেয়েছিল মুসলিম হবে, তবে অনেক ন-মুসলিমকে অসীম দেখেছেন যারা স্বার্থের জন্য মুসলিম হয় নামে মাত্র, লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীর মূর্তি রাখে সাথে। নিজের ছেলের জীবনে এই অনাচার মেনে ছেলেকে কোনো অনিশ্চয়তায় পাঠাতে পারতেন না অসীম। ওমরের মেসের দরজায় তখন কড়া না রেখে সাদ গিয়ে দরজা খুলে দেখে বিনতী দেবী দাঁড়িয়ে আছে, পাশে সুব্রত, পেছনে দাঁড়িয়ে আছে ওমর নিলয়। সুব্রতর মুখটা ভীষণ খুশি খুশি। বলল, সাদ, মা এই মুহূর্তে বিয়েতে মত দিয়েছে, আমি পুরোহিত ধরব। সাদ বাবার দিকে তাকালো অসীমের শান্ত মুখ। দৃষ্টি ঘুরিয়ে আবারও বন্ধুকে দেখল সাদ। বলল, না, তোদের বিয়ে হবে না, তোদের দুজনের অভিভাবকের সামনে বিয়ে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।